ডিভোর্সের পরের পথ চলা আজকের আলোচনা এই বেশ সংবেদনশীল কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমাদের হাতে একটা ভয়েস স্ক্রিপ্ট এসছে। নামটা হলো ডিভোর্সের পর নারীর আত্মজাগরণ। আমরা চেষ্টা করব এর গভীরে গিয়ে একটু বোঝার, মানে ডিভোর্সের অভিজ্ঞতার পরে একজন নারীর মানসিক, সামাজিক আর ব্যক্তিগত পরিবর্তনের যে ধাপগুলো থাকে সেগুলো আসলে কেমন। এই বিশ্লেষণের উদ্দেশ্য হলো স্ক্রিপ্টে যে বিভিন্ন অনুভূতি, চ্যালেঞ্জ, আবার সেগুলো থেকে বেরোনোর পথের কথা বলা আছে সেগুলোর মূল কথাগুলো একটু ধরা। আলোচনাটা শুরু করি স্ক্রিপ্টের একটা খুব মর্মস্পর্শী জায়গা দিয়ে। গভীর রাত, একজন নারী তার ননদের সঙ্গে কথা বলছেন ডিভোর্সের কারণ নিয়ে। সেখানে সন্তানের অভাব বা সংসার ঠিকমতো করতে না পারা, এইসব প্রসঙ্গ উঠছে। রাত প্রায় 11টা। ননদ জিজ্ঞেস করছেন, তোর স্বামী তোকে ডিভোর্স দিচ্ছে কেন, জানিস? উত্তরে খুব শান্ত কিন্তু বোঝা যায় বেশ কষ্ট মেশানো গলা, হ্যাঁ জানি, বিয়ের 3 বছরেও আমি তাকে বাবা ডাক শোনাতে পারিনি, হয়তো এটাই আসল কারণ, বা আমি হয়তো সংসার করার মতোই না। এই যে কথোপকথনটা, এটা যেন একটা জানালার মতো খুলে দিচ্ছে ডিভোর্সের পর একজন নারীর ভেতরের কষ্ট আর বাইরের চাপের জগৎটাকে। আর এই মুহূর্তটাই আমাদের সরাসরি নিয়ে যাচ্ছে স্ক্রিপ্টের প্রথম পর্যায়ের অভিজ্ঞতায়, মানে প্রাথমিক যে আঘাতটা লাগে আর বাস্তবতাকে মেনে নেওয়ার যে লড়াইটা। ডিভোর্সের পর একাকিত্ব, সমাজের বিচার, এগুলো তো প্রায় চলেই আসে। উৎসটিতেও আছে ওই নারী নাকি ব্যর্থ, এরকম একটা ধারণা। কিন্তু খুব জোরালোভাবে উৎসটা এ ধারণাকে চ্যালেঞ্জ করছে, বলছে যে নারী চেষ্টা করেছে, ভালোবেসেছে, সে কিভাবে ব্যর্থ হয়। আর এখানেই কিন্তু উৎসটার একটা মৌলিক দৃষ্টিভঙ্গি পরিষ্কার হচ্ছে। ভাঙনটাকে শুধু শেষ হিসেবে দেখছে না, বরং নিজের ওপর বিশ্বাস ফিরে পাওয়ার একটা শুরু হিসেবে দেখাচ্ছে। এটা কিন্তু প্রচলিত ধারণার বাইরে গিয়ে একটা বেশ শক্ত বার্তা, তাই না? হ্যাঁ, ব্যর্থতা শব্দটাকেই যেন প্রশ্ন করছে একদম। ফলাফল যাই হোক, চেষ্টাটা যে আন্তরিক ছিল সেটাই বড় কথা, এই বিষয়টা সামনে আনছে। কিন্তু এই যে তত্ত্ব বোঝা আর বাস্তবে সেই অনুভূতিটা ধারণ করা, এর মধ্যে তো একটা বিরাট ফারাক থাকেই। কষ্টটাকে মেনে নেওয়া, যেটা উৎসটির 2য় অধ্যায়ে বলা হয়েছে, এটা মুখে বলা যতটা সহজ, করা তো নিশ্চয়ই ততটা নয়। অবশ্যই সহজ নয়। আর সেই জন্যই তো উৎসটিতে কষ্টটা অনুভব করার ওপর এত জোর দেওয়া। কান্না বা ভেঙে পড়া এটাকে দুর্বলতা হিসাবে দেখছে না, বরং মানবিক অনুভূতির স্বাভাবিক প্রকাশ হিসাবে দেখতে বলছে। আসলে তো এই যে কষ্টটাকে চেপে রাখলে বা অস্বীকার করলে সেরে ওঠার পথটা আরও কঠিন হয়ে যায়। উৎসটি খুব স্পষ্টভাবে বলছে যে সম্পর্কে রোজ মানসিক কষ্ট পেতে হয়, যেখানে ধরুন সম্মান নেই, ভালোবাসা নেই, সেখান থেকে বেরিয়ে আসার সিদ্ধান্তটা কিন্তু আসলে গভীর সাহসের ব্যাপার। নিজেকে বাঁচানোর চেষ্টা একরকম। হ্যাঁ, ঠিক তাই, নিজেকে বাঁচানোর চেষ্টা। আর এই সাহসের সাথেই তো জুড়ে আছে আত্মসম্মানের বিষয়টা। উৎসটির 3য় অধ্যায়ের মূল ফোকাস এটাই। সেখানে বলা হচ্ছে একজন নারীর সবচেয়ে দামি সম্পদ হলো তার আত্মসম্মান। বিয়ে তো আর নিজেকে হারিয়ে ফেলা নয়, তাই না? সম্পর্ক টেকাতে গিয়ে যদি নিজের কাছেই নিজে ছোট হয়ে যেতে হয়, তাহলে তো মুশকিল। নতুন জীবন শুরু করার শক্তি পাওয়া কঠিন হয়ে পড়ে। উৎসির একটা লাইন আমার খুব মনে ধরেছে, তোমার আত্মসম্মান ঠিক রেখে তুমি যে কোনো চ্যালেঞ্জ জয় করতে পারবে। আর এই আত্মসম্মান বোধকেই উৎসটি দেখছে ভিতরের শক্তির উৎস হিসেবে। এটা যেন একটা নিজের ভেতরের কম্পাস। বাইরের ঝড় যতই আসুক, এটা পথ দেখায়। যখন একজন নারী নিজের মূল্যটা বোঝে এবং সেটা ধরে রাখে, তখন ডিভোর্সের মতো বড় আঘাতও তাকে একেবারে শেষ করে দিতে পারে না, বরং এই বোধটাই তাকে লড়াই চালিয়ে যাওয়ার জন্য প্রেরণা দেয়। কিন্তু আমার একটা প্রশ্ন আসছে মনে, এই আত্মসম্মান ধরে রাখা, বিশেষ করে যখন চারপাশ থেকে এত চাপ আসে, সেটা বাস্তবে কতটা সম্ভব হয়? উৎসটিকে এই চ্যালেঞ্জগুলো নিয়ে কিছু বলেছে? খুব ভালো প্রশ্ন। আর ঠিক এখানেই উৎসটি মানসিকতার ভূমিকার কথা বলছে। এটা 4র্থ অধ্যায়ে আছে। দেখুন, ডিভোর্সের পর কেউ হয়তো একদম ভেঙে পড়ে, আবার কেউ সেই ভাঙন থেকেই নিজেকে নতুন করে গড়ে তোলে। উৎসটি বলছে এই পার্থক্যটা তৈরি করে দেয় মূলত চিন্তার ধরন, মাইন্ডসেট। আচ্ছা। হ্যাঁ, যদি অতীতটাকে শুধু অভিশাপ বা নিজের ব্যর্থতা ভাবা হয়, তাহলে এগোনোর পথটাই বন্ধ হয়ে যায়। কিন্তু যদি এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া যায়, কষ্টটাকে ভবিষ্যতের পাথেও ভাবা হয়, তাহলে সেই যন্ত্রণাই কিন্তু অদম্য শক্তি হয়ে উঠতে পারে।
উৎসটি বলছে এই যে নেতিবাচক অভিজ্ঞতা এটাকে ইতিবাচক চালিকা শক্তিতে বদলানোর মধ্যেই কিন্তু মানসিক শক্তি জাগানোর আসল রহস্যটা। এই কষ্টটাই নতুন পথের দিশা দেখাতে পারে। ভেতরের শক্তি অর্জন করার পর আসে বাইরের পৃথিবীর সঙ্গে লড়াই। মানে বাস্তব জীবনে টিকে থাকার জন্য যে পদক্ষেপগুলো দরকার সেগুলো নিয়েও তো উৎসটিতে বলা হয়েছে। যেমন ধরুন পঞ্চম অধ্যায়ে আর্থিক স্বাধীনতার কথা। হ্যাঁ, এবং বিষয়টা শুধু আর্থিক নিরাপত্তার নয়, কিন্তু উৎসটি আর্থিক স্বাধীনতাকে নারীর আত্মবিশ্বাস আর ভয় কাটানোর একটা খুব জরুরি হাতিয়ার হিসেবে দেখাচ্ছে। নিজের টাকায় চলার ক্ষমতা শুধু যে অনিশ্চয়তা কমায় তা না, এটা নিজের ওপর নিয়ন্ত্রণ আর ভরসা দুটোই অনেক বাড়িয়ে দেয়। অনলাইন কাজ, ছোট ব্যবসা, ফ্রিল্যান্সিং এসব পথের কথাও বলা হয়েছে, তাই না? হ্যাঁ, হয়তো শুরুতে আয় খুবই কম হবে, মনে হতে পারে হতাশাজনক, কিন্তু উৎসটি জোর দিচ্ছে যে নিজের খাটনিতে কামানো প্রথম টাকাটা যে আত্মমর্যাদা আর সক্ষমতার অনুভূতি দেয় সেটা অমূল্য। এটা নারীর ক্ষমতায়নের পাশে একটা বিরাট ভাব। আর এই নিজের পায়ে দাঁড়ানোর সংগ্রামের সময়ই তো আসে সমাজের বাঁকা কথা, সমালোচনা। উৎসটির ষষ্ঠ অধ্যায়ে এই বিষয়টা এসেছে। মানে ডিভোর্স হয়েছে এমন নারীকে নিয়ে প্রতিবেশীদের ফেসফাস, আত্মীয়দের অপ্রয়োজনীয় উপদেশ বা কৌতূহল, এগুলো তো খুব চেনা ছবি, খুবই চেনা এবং কঠিন বাস্তবতা। কিন্তু এখানে উৎসটির মূল বার্তাটা খুব পরিষ্কার। সমাজ কি বলল সেই মাপকাঠিতে নিজের মূল্য বিচার করা যাবে না। কে কি বলছে তার চেয়ে অনেক জরুরি হলো একজন নারী নিজেকে কিভাবে দেখছে, নিজের জন্য কি করছে। উৎসটি বলছে যে নারী সমাজের চোখে নয়, নিজের চোখে নিজের জীবনটাকে দেখে, নিজের জন্য লড়ে, সেই কিন্তু আসল মুক্তি আর শক্তি খুঁজে পায়। অন্যের তৈরি পথে না হেঁটে নিজের শর্তে জীবন সাজানো। ঠিক তাই, নিজের শর্তে। এই নিজের শর্তে জীবন সাজানো আইডিয়াটা খুব পাওয়ারফুল, আর এর জন্য তো একটা পরিকল্পনা দরকার। সপ্তম অধ্যায়ে ডিভোর্সকে জীবনের শেষ না ভেবে নতুন করে বাঁটার সুযোগ হিসাবে দেখার কথা বলা হয়েছে। কিছু নির্দিষ্ট পথের কথাও তো আছে যা এই নতুন জীবন গড়তে সাহায্য করতে পারে। একদম। উৎসটিতে বেশ কিছু বাস্তবসম্মত পরামর্শ দেওয়া হয়েছে। যেমন ধরুন, রোজ নিজের জন্য অন্তত 30 মিনিট সময় রাখা। নিজের জন্য সময়? হ্যাঁ, সেটা হতে পারে গান শোনা, বই পড়া, বা হয়তো শুধু চুপচাপ নিজের সাথে থাকা। নতুন কিছু শেখা যা মনকে অন্যদিকে ব্যস্ত রাখবে, নতুন সম্ভাবনার দরজা খুলবে। শরীর আর মনের যত্ন নেওয়াটাকে গুরুত্ব দেওয়া, পুরনো বন্ধুদের সাথে যোগাযোগ করা বা নতুন স্বাস্থ্যকর সামাজিক সম্পর্ক তৈরি করা, এগুলো একাকিত্ব কমায়, একটা আশ্রয়ের জায়গা দেয়। আর ছোট ছোট লক্ষ্য ঠিক করা। হ্যাঁ, ছোট ছোট কিন্তু অর্জনযোগ্য লক্ষ্য, সেই দিকে একটু একটু করে এগোনো। এই ছোট ছোট পদক্ষেপগুলোই কিন্তু ধীরে ধীরে জীবনটাকে আবার অর্থবহ করে তোলে। ঠিক এই ছোট ছোট পদক্ষেপগুলো মিলেই তো একটা বড় ছবি তৈরি হয়। আর এই পুরো পুনর্গঠনের যাত্রায় একটা অনুভূতির কথা বারবার এসেছে উৎসটিতে, সেটা হলো নিজের প্রতি ভালোবাসা। অষ্টম অধ্যায়ের ওপর জোর দেওয়া হয়েছে। ঠিক, ভালোবাসা বলতে আমরা সাধারণত যা বুঝি, উৎসটি তার চেয়েও গভীর একটা দিকের কথা বলছে। সেটা হলো আত্মভালোবাসা, মানে সেলফ লাভ। নিজের প্রতি এই যে মমতা, এই যত্ন, এটা থাকলেই বাইরের পৃথিবীর সাথে সুস্থ সম্পর্ক গড়া সম্ভব। উৎসটির ভাষ্য অনুযায়ী যখন একজন নারী নিজেকে পুরোপুরি ভালোবাসতে শেখে, তখন তার ভেতরের সেই আলোটা অন্যদেরও স্পর্শ করে। আর তখনই জীবনে এমন সম্পর্ক আসার সম্ভাবনা তৈরি হয় যা তাকে ছোট করে না, বরং তার বিকাশে সাহায্য করে, তাকে আরও বড় হতে প্রেরণা দেয়। নিজেকে ভালোবাসাটাই তাহলে অন্য সব সুস্থ সম্পর্কের ভিত্তি। অনেকটা তাই, এটাই মূল ভিত্তি। সব মিলিয়ে দেখলে এই ভয়েস স্ক্রিপ্টটা ডিভোর্সের মতো একটা কষ্টের অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাওয়া একজন নারীর আত্ম আবিষ্কার আর ক্ষমতায়নের যাত্রার একটা বেশ আশাবাদী ছবি তুলে ধরে। মূল কথাটা হলো ডিভোর্স মানেই সব শেষ নয়, বরং এটা হতে পারে নিজেকে চেনার, নতুন করে জীবনকে ভালোবাসার একটা পাঠশালা। কষ্ট যেমন আছে তেমনই আছে ঘুরে দাঁড়ানোর সাহস, নিজের ভেতরের শক্তিকে নতুন করে আবিষ্কার করার গল্প। নিজের উপর বিশ্বাস রাখাটাই সবচেয়ে জরুরি মনে হচ্ছে। নিঃসন্দেহে। আর উৎসটির শেষেও কিন্তু এই নাম্বিকাটাই প্রধান, যে নারী একবার নিজের ভেতরের শক্তিটাকে চিনে নিতে পারে, তাকে থামানো সত্যি কঠিন। ভালোবাসা হয়তো চলে যেতে পারে, কিন্তু আত্মসম্মান, সেটা তো নিজের একান্ত, সেটা যেন কোনো অবস্থাতেই হারিয়ে না যায়।
সম্পর্ক ভাঙতে পারে, কিন্তু মন যদি না ভাঙে, নিজের ওপর আস্থা যদি থাকে, তাহলে জীবনকে আবার নতুন করে সাজিয়ে তোলা সম্ভব। উৎসটি বলছে এই কষ্টের অভিজ্ঞতাই একদিন জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে পারে। এই পুরো আলোচনা থেকে আমার মনে একটা গভীর প্রশ্ন আসছে। দেখুন, উৎসটি তো মূলত ব্যক্তিগত স্থৈর্য মানে রেজিলিয়েন্স আর রূপান্তরের উপর জোর দিয়েছে, যা খুবই জরুরি। কিন্তু এর পাশাপাশি এটাও ভাবার বিষয় নয় কি, সম্পর্কের শেষ হওয়াটাকে ঘিরে আমাদের সমাজের দৃষ্টিভঙ্গি, আমাদের পার্শ্ববর্তী যে সমর্থন ব্যবস্থা, সেগুলো কিভাবে আরও উন্নত হতে পারে? সমাজ কিভাবে শুধু বিচারকের ভূমিকায় না থেকে বরং একজন ব্যক্তির মানসিক দৃঢ়তা অর্জন আর ব্যক্তিগত বিকাশের পথে আরও সক্রিয়ভাবে সাহায্য করতে পারে, বিশেষ করে জীবনের এমন কঠিন সময়ে? এই প্রশ্নটা হয়তো আমাদের সবার ভাবনার জন্য রইল।